গল্পের নাম চিত্তবিদ্ধ প্রেমতত্ত্ব। লেখিকা এমিনে হানয়াদে। পর্ব 10। সারাদিনের ব্যস্ত সময় পার করে দুজনে হোস্টেলের মুখপ্রান্তে অবশেষে পৌঁছাল। গোধূলির রক্তিম আভা লস অ্যাঞ্জেলেসের আকাশকে এক মায়াবী বিষণ্ণতায় রাঙিয়ে দিয়েছে। ইত্তিক আজ মেইন গেট এড়িয়ে বাইকটা ঘুরিয়ে নীল পশ্চিমের সেই নির্জন গেটটার দিকে। ওরা কিছুটা অবাক হলেও মনে মনে স্বস্তি পেল। প্রফেসরের সাথে এক বাইকে চড়ে সবার গসিপের কেন্দ্রবিন্দু হওয়ার চেয়ে এই নিভৃত পথটাই অনেক নিরাপদ। বাইক থেকে নামার পর ওরা তার ছোট ব্যাগগুলো হাতে নিল। ভারী ব্যাগগুলো হৃত্বিক নিপুণ হাতে বাইকের হ্যান্ডেলে আর পেছনের ক্যারিয়ারে আটকে দিল। ওরা ধীর পায়ে হোস্টেলের গেটের দিকে এগোতে লাগল, আর হৃত্বিক বাইকের উপর বসেই দুই পা দিয়ে ব্যালেন্স করে ধীরগতিতে ওরার পাশাপাশি এগোতে থাকল। ইঞ্জিনের মৃদু গম্ভীর ঘরঘর শব্দ আর নোনা বাতাসের শোষধ্বনি একত্রে মিশ্রিত হয়ে অদ্ভুত এক সুর সৃষ্টি করছে। সূর্য দিগন্তের একদম কিনারে। রক্তিম আকাশের প্রতিচ্ছবি ওরার মুখে এসে পড়ায় তাকে এক অপার্থিব সুন্দরী মনে হচ্ছে। দমকা হাওয়ায় ওরার অবাধ্য বাদামি চুলগুলো বারবার তার চোখের উপর আছড়ে পড়ছে, চুলগুলো কানে গুজে দিয়েও রমণী ব্যর্থ হচ্ছে। ওরা অজান্তেই লাজুক মুখে মাথা নিচু করে হাঁটছে, কারণ হৃত্বিকের প্রখর দৃষ্টি এক মুহূর্তের জন্য তার উপর থেকে সরছে না। নিচের দিকে তাকিয়ে কি ভাবছিস? পাশে আমি আছি, তোর নজর আমার দিকে থাকা উচিত। হৃত্বিকের গম্ভীর অথচ নেশাক্ত কণ্ঠস্বর বাতাসের শো শো শব্দ ছাপিয়ে ওরার কানে পৌঁছাল। ওরা ব্যাগগুলো শক্ত করে ধরে একবার তার দিকে তাকাল। তারপর আবার দৃষ্টি নামিয়ে বলল, সবসময় আপনার এই খবরদারি ভালো লাগে না। মানুষ দেখলে কি ভাববে? হৃত্বিক বাইকটা ওরার গায়ের কাছে ঘেঁষে আনল। হাড়হিম করা স্বরে বলল, মানুষ কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। আর তোরও আসা উচিত নয়। মনে রাখবি, এই শহরে তোর একমাত্র ভাবনার বিষয় হওয়া উচিত আমি। ওরা এবার একটু দাঁড়িয়ে গেল। তিতিবিরক্ত হয়ে বলল, আপনি কি আমায় আপনার কেনা কোনো পুতুল ভাবেন? যখন যা বলবেন তাই শুনতে হবে? হৃত্বিক নির্বিকার এক ভাব নিয়ে রুক্ষ গলায় বলল, পুতুল হলে তো সে কবেই ভেঙে নতুন একটা কিনতাম। তুই তো তার চেয়েও অধিক দামি। আর হ্যাঁ, আমি যা বলব তোকে তাই শুনতে হবে। কারণ তোর চেয়ে তোর ভালোমন্দ বোঝার ক্ষমতা আমার বেশি। অবাধ্য হওয়ার চেষ্টা করিস না, ফল ভালো হবে না গি। ওরা জেদ ধরে বলল, আপনার এই ডমিনেটিং স্বভাবটা অসহ্য। সবসময় কেন এমন শাসন করেন? একটু কি স্বাভাবিক হওয়া যায় না? হৃত্বিক বাইকটা থামিয়ে এক মুহূর্তের জন্য ওরার পথ আগলে দাঁড়াল। তার দীর্ঘ ছায়া ওরার উপর এসে পড়েছে। সে নিচু হয়ে ওরার খুব কাছে মুখ নিয়ে এল। স্বাভাবিক? তোকে পাওয়ার জন্য আমি যতটা অস্বাভাবিক পথ পাড়ি দিয়েছি প্রেম, তারপর আর স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুই শুধু আমায় দেখবি, আর আমি তোকে নিয়ন্ত্রণ করব। এটাই আমাদের সমীকরণ গে। ওরা স্তব্ধ হয়ে তার চোখের নীলচে বাদামি আগুনের দিকে তাকিয়ে রইল। হৃত্বিকের এই বন্য রূপটা তাকে যতটা আতঙ্কিত করে, তার চেয়েও বেশি মোহাচ্ছন্ন করে ফেলে। সিডারউড আর ধুলোবালির এক মিশ্র সুঘ্রাণ হৃত্বিকের শরীর থেকে চুইয়ে এসে ওরার ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিচ্ছে। সূর্যটা পাহাড়ের আড়ালে পুরোপুরি ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ক্যাম্পাসটা এক অপার্থিব নীরবতায় ডুবে গেল। সেই নীরবতা ভেঙে হৃত্বিক আবারও বলে উঠল, আজকের পর থেকে ওই পার্পেল গাউনটা যেন আর তোর কাছে না দেখি প্রেম। ওটা পুড়িয়ে ফেলবি, নয়তো কাউকে দান করে দিবি। আমি তোকে আরও 10টা নতুন পার্পেল গাউন কিনে দেব, বাট আই হেট এনি রিমাইন্ডার অব আদার্স ইন ইয়োর লাইফ। হৃত্বিকের গলার স্বর পসেসিভ গাম্ভীর্যে ভরপুর। তার এমন পাগলামি দেখে ওরা এবার মৃদু হাসল, তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। আপনি সত্যিই একটা সাইকো হৃত্বিক। একটা সাধারণ ড্রেস নিয়েও আপনার এত অ্যালার্জি? শান ভাইয়া তো আপনারই জানের দোস্ত, তাই নয় কি? হৃত্বিক বাইকের এক্সিলারেটরে মৃদু মোচড় দিল। বাতাসের ঝাপটায় তার রেশমি কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। সাদা শার্টের বুকের উপরের কয়েকটা বোতাম খোলা থাকায় তার বলিষ্ঠ বুক আর কণ্ঠার হাড় স্পষ্ট দেখা যাচ্ছে, এক বন্য অথচ তীব্র আকর্ষণীয় পুরুষালী রূপ তার। ওরা আর চোখে তাকিয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। লোকটার দিক থেকে নজর ফেরানো দায়, অথচ তাকালে বুক ধক করে ওঠে। শান আমার বন্ধু হতে পারে, কিন্তু তোর জন্য সে কেবলই একজন পরপুরুষ। তোর আশেপাশে আমি ছাড়া অন্য কোনো পুরুষালী ছায়া আমি সহ্য করতে পারব না। দ্যাটস মাই রুল প্রেম, অ্যান্ড ইউ বেটার ফলো ইট কে। ওরা মেকি বিরক্তি দেখিয়ে বলল, সবই তো আপনার রুলস। আমার নিজের কি কোনো চয়েস নেই? আপনি কি সবসময় এভাবেই আমাকে কমান্ড করবেন?
হৃতিক আবারও বাইকটা থামিয়ে অরার একদম কাছে ঘেঁষে থামল। তার এক হাত এখন অরার বাহু চেপে, অন্য হাত বাইকের হ্যান্ডেলে। সে অরার বাহু টেনে খুব কাছে নিয়ে এল, চমকিত রমণীর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তোর চয়েস কেবল আমি। বাকি সব কিছুতে আমার ডমিন্যান্স থাকবে। তুই যতবার আমার অবাধ্য হবি, আমি ততবার তোকে আমার শক্তির জানান দেব। মাইন্ড ইট, মাই স্টুপিড গার্ল। অরা নিঃশব্দে হৃতিকের চোখের দিকে চেয়ে রইল। সেই নীলবাদামি মণি দুটোয় আজ কোনো কঠোরতা নয়, বরং এক সর্বগ্রাসী অধিকারবোধ অনুভব করল। সে চাইলেও যেন আর এই দৃষ্টির বৃত্তের বাইরে যেতে পারবে না। অথচ অরার তেরামি আর হৃতিকের সেই নীরের ডোমিনেটিং স্বভাবের রেশ কাটল না। অরা ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালেও মনের ভেতরে জমা হওয়া জেদটা তাকে আবারও থামিয়ে দিল। সে ঘুরল, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে, হৃতিকের একদম চোখের দিকে চেয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, উহু উহু, আমার জানামতে এদেশেরও কিছু নিয়মকানুন আছে। আপনার এসব পাগলামির জন্য আমি চাইলে এখনই হোস্টেল সুপারকে জানাতে পারি যে আপনি আমায় হ্যারাস করছেন গু। হৃতিক অরার এই হুমকিতে বিন্দুমাত্র বিচলিত হল না, বরং অদ্ভুতপূর্বক হেসে ফেল। আবারও সেই টোলপড়া হাসি। রমণী তাতে মুগ্ধ হলেও প্রকাশ করতে অনিচ্ছুক। হৃতিক বাইকের সিটে আরও আরাম করে হেলান দিয়ে বসল। ঠোঁটের কোণে ঝুলে থাকা চিলতে তাচ্ছিলের হাসি নিয়ে বলল, হ্যারাসমেন্ট? কমপ্লেন করবি? কর। সুপার কেন, পুলিশ ডাক। বাট মাই ডিয়ার সুইটহার্ট, তোর এটাও জানা উচিত, পুলিশ আসার আগে আমি তোকে এই বাইকে তুলে এমন কোথাও নিয়ে যাব যেখানে এদেশের কোনো আইনকানুনও পৌঁছায় না। বারবার বলছি, আমার ধৈর্য নিয়ে খেলা করিস না, প্রেম। ফল খুব একটা ভালো হবে না তোর জন্য। সুইটহার্ট? না না সুইটহার্ট, আজ সরাসরি এই সম্বোধন। বিস্মিত অরা মিছে রাগ দেখিয়ে বলতে শুরু করল, আপনি আপনি সত্যিই একটা অসভ্য। আপনার টাকা আর পাওয়ার আছে বলে কি যা খুশি তাই করবেন? হ্যাঁ করব। হৃতিকের উত্তরটা ছিল ছোট কিন্তু পাথরের ন্যায় দিই। সে আবারও বলল, আমার যা আছে তা শুধু তোকে আগলে রাখার জন্য। আর তুই যদি সেটাকে পাওয়ার দেখানো বলিস তবে তাই। কাল সকালে আমি আসব। তুই আসবি কি না সেটা তোর উপর। তবে না আসলে তোর রুমের দরজা ভাঙতে আমার 1 মিনিটও সময় লাগবে না গে। অরা এবার হার মানতে রাজি নয়। সে গলার আওয়াজ এক পর্দা চড়িয়ে বলল, আসবেন না আপনি। আমি আপনার দেওয়া কোনো হুকুম মানব না। আর আপনার এই শপিং ব্যাগগুলো? এগুলো কাল সকালে ডাস্টবিনে পাবেন গ। হৃতিক এবার বাইক থেকে সোজা নেমে পড়ল। অরা ইচ্ছে করে এতক্ষণ মশকরা করলেও বেচারি এবার ঘাবড়ে গেল। হৃতিকের দীর্ঘদেহী অবয়ব অরার সামনে এসে দাঁড়াতেই অরার মনে হল সে কোনো এক বিশাল পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে। হৃতিক অরার খুব কাছে ঝুঁকে এল, তার গলার স্বর হারহিম করা শান্ত। ব্যাগগুলো ডাস্টবিনে ফেললে ট্রাস্ট মি প্রেম, তোর এমন হাল করব আমি। তখন লজ্জায় মুখ লুকানোরও জায়গা পাবি না। শোন প্রেম, আমি সোজা কথা বলতে পছন্দ করি। তুই আমার জেদ চিনিস না। তুই যত বেশি না করবি তোকে পাওয়ার জন্য আমার জেদ তত বাড়বে। নিজেকে শান্ত রাখতে চাস? তাহলে কাল সকাল 10টায় আমার সামনে থাকবি। অরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। হৃতিকের দুচোখে তখন এক অদ্ভুত উন্মাদনা। সে অরার চিবুকটা এক আঙুলে সামান্য উঁচিয়ে ধরল। তাছাড়া হেসে হাসকি টোনে আওড়াল, তোর এই তেলামি আমি খুব এনজয় করি। কিন্তু সেটারও একটা লিমিট আছে। লিমিট ক্রস করলে আমি আর স্বাভাবিক থাকব না। যদিও তোর কাছে আমি কখনোই স্বাভাবিক নই গি। অরার আগে ঝটকা দিয়ে মুখ সরিয়ে নিল। অসহ্য। আপনার মুখ দেখতে চাই না আমি। যান এখান থেকে। হৃতিক নির্বিকার ভঙ্গিতে আবার বাইকে গিয়ে বসল। হেলমেটটা মাথায় পড়ার আগে শেষবারের মতো তাকাল। মুখ দেখতে চাস না? অথচ কাল পুরোটা সময় তোকে আমার দিকেই তাকিয়ে থাকতে হবে। আজ রাতে ড্রেসটা ট্রায়াল দিয়ে আয়নায় নিজেকে দেখে নিস। কাল যেন পারফেক্ট লাগে। গুড নাইট স্টুপিড গার্ল। এই বারবার আমায় স্টুপিড গার্ল কেন বলছেন? এবার কিন্তু সবটাই বেশি বেশি হয়ে যাচ্ছে গি। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোকে আমার বেশি বেশি করার নমুনা আগেই দেখিয়ে দিয়েছি গু। কথাটা বলেই হৃতিক নিজের নজর অরা হতে সরিয়ে নিল। নিজের ঝাঁকড়া চুলগুলো সাইড মিররে দেখে নিয়ে হাতের সাহায্যে আরেকটু এলোমেলো করে দিল, বিড়বিড় করে গুনগুন করে শীষ-সহ গাইল একটা প্রিয় গানের দুটো উগ্র লাইন। জানতে কি বাকি আর কারো? মানতে কি প্রমাণ চাই আরও? গালে চোখে ঠোঁটে তোর আমি।
চুইমু এঁকেছি সবচেয়ে দামি। অরা স্তম্ভিত হল তার কাণ্ডে। মনে পড়ে গেল ওইবার শপিং মল থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি রাস্তায় বাইক থামিয়ে ঋত্বিকের পাগলামি করার কথা। সেই দৃশ্য মনে পড়তেই অরা চোখমুখ খিচে নিল। নিজেকে দ্রুত সামনে নিয়ে চাপা স্বরে বলল, আপনি একটা অসভ্য। আই নো দ্যাট। তাই এই অসভ্যের অবাধ্য হওয়ার সাহস করিস না। হোস্টেল বলে যে পাগলামি ছেড়ে দেবা তা কিন্তু নয়। তোর জন্য আমি আমার সব প্রফেশনালিজম বিসর্জন দিয়ে দুদিন জেল খাটতেও রাজি। অরা কেঁপে উঠল তার কথায়। এই লোক এসব কি বলছে? কথার ধরনে তো মনে হচ্ছে হোস্টেলে অবধি হানা দেওয়ার চিন্তাভাবনা তার সেরেছে, নিজের সাথে সাথে তাকেও হয়তো জেল খাটাবে। তবে ঋত্বিকের এই সোজাসাপটা শাসনে অরা দমে যাওয়ার পাত্রী নয়। সে ঋত্বিকের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, আপনার এই নির্দেশ দেওয়া বন্ধ করুন তো। আমি আপনার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই যে সব হুকুম মেনে চলব। আমি কি করব না করব, কাল কি পরব না পরব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঋত্বিক বাইকের উপর বসেই অরার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। তার চোখ দুটো নীলচে আগুনের মতো ধিকধিক করে জ্বলছে। সে একটু দ্বিধা না করে অত্যন্ত শান্ত অথচ হারহিম করা স্বরে বলে ফেল, তোর ওই ব্যক্তিগত ব্যাপার শব্দটা আমার ডিকশনারিতে নেই। যা আমার তার সবটুকুই আমার। তোর শরীর, তোর সময়, এমনকি তোর সকল পছন্দ এখন কেবল আমার নিয়ন্ত্রণে। তাই আমার অবাধ্য হওয়ার চেষ্টাও করিস না, প্রেম আমার। অরা তাচ্ছিলের হাসি হাসল। মনে মনে চাইছে এই ব্যাটাকে আরেকটু খেপিয়ে দেখা যাক। জীবনটা তছঞ্ছ করে দিয়েছে পুরো। অরা হাত নাড়িয়ে ব্যাগগুলো দেখিয়ে বলল, এইসব দামি ব্র্যান্ডের ড্রেস, সুজ, জিনিসপত্র দিয়ে আমায় কিনে নিয়েছেন ভাবছেন? কাল আমি এগুলোর একটাও পরব না। আপনি কি করবেন? মারবেন আমায়? ঋত্বিক বাইক থেকে নামল না, তবে তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে বাইকের হ্যান্ডেলটা এমনভাবে চাপ দিয়ে ধরল যে তার ফর্সা হাতের নীলচে শিরাগুলো ফুলে উঠল। আমার হাতে থাপ্পড় খাওয়ার শখ হয়েছে তোর? তোকে মারব না, কিন্তু তোর ওই তেরামি আমি 1 সেকেন্ডে নামিয়ে দিতে পারি। কাল যদি আমার দেওয়া ড্রেস তোর গায়ে না দেখি, তবে এই ক্যাম্পাসেই সবার সামনে এমন কিছু করব যে কারো সামনে মুখ দেখাতেও পারবি না। ঋত্য যখন পাগলামি শুরু করে তখন বাছবিচার করে না, প্রেম আমার। জাস্ট মার্ক মাই ওয়ার্ড। অরা যা ভেবেছিল তাই। মানুষটা কি সত্যিই পাগল? সে মনে মনে হাসলেও মুখে দাঁত চিপে বলল, আপনি একটা আস্ত সাইকো। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য আপনি যে কোনো পর্যায়ে যেতে পারেন, তাই না? ঋত্বিকের রাগ এবার সত্যই আউট অফ কন্ট্রোল। হুট করেই অরার হাতের কবজি টেনে ধরে নিজের বাইকের কাছে এক প্রকার আছড়ে ফেল। অরার হাত থেকে ব্যাগগুলো ছুটে যেতে নিয়েও সে তা সামলে নিল। অরা তার কাণ্ডে বিস্ময়ে অস্ফুটে শুধাল, ঋত্বিক। ঋত্বিক তাকে সুযোগ দিল না। অরার খুব কাছে ঝুঁকে পড়ল। তার গলার স্বর অত্যন্ত হাস্কি আর ডমিনেটিং হয়ে উঠল। হ্যাঁ, আমি সাইকো। তোকে নিয়ে আমি চরম উন্মাদ। তুই যত বেশি অবাধ্য হবি, আমার পাগলামি তত বাড়বে। এটা কেন বুঝিস না, ইডিয়েট? আমি আসবি না। আপনার সাথে কাল কোথাও যাব না আমি। দেখি আপনি কি করেন। ঋত্বিক এবার এক চিলতে বিজয়ের হাসি হাসল, যা দেখে তেরামি করতে থাকা অরার গাও শিরশির করে উঠল। যাবি না? ঠিক আছে। কাল তবে তোর ক্লাসরুম থেকে তোকে কাঁধে তুলে নিয়ে আসব। তাতে কার কি সম্মান গেল তা দেখার সময় আমার নেই। আমি যখন তোকে চেয়েছি তখন পুরো পৃথিবী একদিকে দাঁড়িয়ে আমার বিরোধিতা করলেও আমি তোকে ছিনিয়েই নেবগু। অরা বাক্রুদ্ধ। ঋত্বিকের এই সরাসরি আর কাটকাট কথাগুলোর সামনে তার সব তেরামি যেন মুহূর্তেই ফিকে হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল এই লোকটা মুখে যা বলছে তা করার ক্ষমতা এবং সাহস দুটোই তার আছে। অসহ্য একটা মানুষ আপনি। ঋত্বিক তাকে ছেড়ে দিল। অরা বিরক্তি নিয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়াল। যাওয়ার আগে শুনে যা, ঋত্বিকের গম্ভীর কণ্ঠস্বর তাকে আবার থামাল। হোস্টেলের মেইন গেইটের সামনে পৌঁছে ঋত্বিক বাইক থেকে নেমে ব্যাগগুলো অরার হাতে বাড়িয়ে দিল। শেষ পর্যায়ে অরা ঋত্বিকের কার্যক্রমে কিছুটা রেগে গিয়েছিল, কিন্তু হুট করেই রমণীর তেরামিতে ক্ষেপে ওঠা উন্মাদ ঋত্বিক একটা কাণ্ড করে বসল। সে চলে যাওয়ার আগে পাশ থেকে অরার কানের কাছে মুখ নিয়ে শেষবারের মতো হাসকিস্বরে ফিসফিস করে আওড়াল, রাতে ঘুমানোর আগে পেন্ডেন্টটা পরে একটা ছবি দিস তো সুইটহার্ট। আই ওয়ান্ট টু চেক ইফ মাই পজেশন ইজ ইন প্লেস। অরা অজান্তেই শিউরে উঠল তার কথায়। ঋত্বিক আর দাঁড়াল না। এক ছটকায় বাইক ঘুরিয়ে গতির ঝড় তুলে অন্ধকারে মিলিয়ে গেল।
ওরা মন্ত্রমুগ্ধের মতো তার যাওয়ার পথের ধুলোর দিকে তাকিয়ে রইল। সুপুরুষের উন্মাদনা পাগলামিতে অজান্তেই রমণীর ওষ্ঠকোণে মুচকি হাসি ফুটে উঠল। বিড়বিড় করে আওড়াল, পাগল একটা। ওরা নিজের হোস্টেল রুমের দিকে পা বাড়াল। হাতে থাকা নামিদামি ব্র্যান্ডের ব্যাগগুলোর ভারে তার কোমল আঙুলগুলোতে লালচে দাগ পড়ে গেছে। ইত্তিকের সাথে কাটানো ওই ঝোড়ো মুহূর্তগুলোর রেশ এখনও তার মস্তিষ্কে বিষের মতো কাজ করছে। এক এক করে সব ব্যাগ রুমে রেখে শেষ কয়েকটা ব্যাগ নিয়ে যখন সে করিডোর দিয়ে আসছিল, তখনই অনুভব করল কয়েক জোড়া উৎসুক চোখ তাকে অনুসরণ করছে। করিডোরের কোনায় ৪-৫ জন মেয়ে জটলা পাকিয়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে কৌতূহল আর ঠোঁটে রহস্যময় হাসি। আগে কখনো তাদের সাথে কথা হয়নি বিধায় ওরা কিছুটা সংকোচ বোধ করলেও নিজের সৌজন্য বজায় রাখতে সে হালকা মুচকি হাসল। হাই, তোমরা কি এই ফ্লোরেই থাকো? ওরা নিজের জড়তা কাটিয়ে জিজ্ঞেস করল। মেয়েগুলোর মধ্যে একজন বেশ চট্টে, সে এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমরা সবাই এই ফ্লোরের। আমি এলিনা, আমরা একই ডিপার্টমেন্টের। আর ওরা হলো জেসিকা, ক্লারা। তুমি তো ওরা, তাই না? ওরা মাথা নাড়ল। ক্লারা নামের মেয়েটি ওরার হাতের ব্যাগগুলোর দিকে তাকিয়ে চোখ কপালে তুলল। ওয়াও, এসব তো দ্য গ্রোভের সবচেয়ে দামি আউটলেটের কালেকশন। লাকি গার্ল। ওরা মুচকি হাসল তার কথা শুনে। সবার মধ্যে বেশ সহজ ও সাবলীল কথোপকথন শুরু হল। ভার্সিটির পরিবেশ, ক্যান্টিনের খাবার আর হোস্টেলের রুলস, সবকিছু নিয়েই তারা কথা বলছিল। কিন্তু ওরা লক্ষ্য করল মেয়েগুলো যেন আসল কথা বলতে গিয়েও উসখুস করছে। তাদের চোখের কোণে এক নিগুড় জিজ্ঞাসা যেন বারবার বাধা পাচ্ছে। ওরা পরিস্থিতিটা স্বাভাবিক করতে আবারও মিষ্টি হেসে বলল, তোমরা কি কিছু বলতে চাইছ? ইতস্তত করো না, বলে ফেলো। মেয়েগুলো একে অপরের মুখের দিকে তাকাল। তারপর রয়েছে ক্লারা মুখ খুল। প্রফেসর ইত্তিক কি তোমার পরিচিত কেউ? না মানে ঘি। ওরা নিস্তব্ধে তাদের দিকে চেয়ে রইল। ক্লারাকে থামিয়ে এলিনা বলতে লাগল, না মানে ওরা, কিছু মনে করো না। আমাদের একটু কনফিউশন আছে। একটু আগে আমরা পেছনের ব্যালকনি দিয়ে যা দেখলাম। মানে তুমি আর ঋত্বিক স্যার? উনার মতো রুড আর আনটাচেবল মানুষের সাথে তোমাকে ওভাবে দেখে আমরা বেশ সারপ্রাইজড। ও পাশ থেকে অন্য একটি মেয়ে অর্থাৎ জেসিকা কিছুটা তাছাড়া গলায় যোগ করল, তাছাড়া তুমি সেমিস্টারের একদম মাঝখানে এসেছ, যা সচরাচর এই ভার্সিটির রুলসের বাইরে। স্পেশাল রেকমেন্ডেশন ছাড়া এটা সম্ভব নয়। প্রফেসর হৃত্বিক কি তোমার কোনো রিলেটিভ? নাকি আরও বেশি কিছু, যা আমরা ভাবছি? গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।